পর্ব ৫ খেলা শুরু। নীলের কলেজের কেমিস্ট্রি টিচারের মেয়ে হচ্ছে সোহিনী। ক্লাসের সব ছেলেরা সোহিনীর জন্য পাগল ছিল। সেই দলে নাম লিখিয়েছিল নীলও। বলা যায় সোহিনী নীলের কলেজ জীবনের ক্রাশ। বন্ধুরাও তা নিয়ে খুব খ্যাপাতো নীলকে। তবে নীল কিছুতেই ওর মনের কথা বলে উঠতে পারত না সোহিনীকে, শুধু দূর থেকে ওকে দেখে যেত। একবার কোনো মতে সোহিনীর নাম্বার জোগাড় করে নিজের মনের কথা জানিয়েছিল নীল, কিন্তু তাতে সোহিনী ভীষণ ঝেড়েছিল নীলকে। সোহিনীর এক ধমকে নীলের মাথা থেকে প্রেমের ভূত পালিয়ে গিয়েছিল। ওই বয়সের প্রেমগুলো কেমন জানি একটা সময়ের পর হারিয়ে যায়। কলেজের পর নীল দু একবার সোশ্যাল মিডিয়াতে সোহিনীকে খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। অবশ্য আদ্রিতাকে দেখার পর থেকে ওসব পাঠ চুকিয়ে দিয়েছে নীল। এখন নীলের মন প্রাণ জুড়ে শুধুই আদ্রিতা। তবুও মনের ভেতরটা কেমন একটা করছিল, এতদিন পর আবারও সোহিনীর সাথে দেখা হতে পারে। বড় দীর্ঘশ্বাস ছেড়ে একটা ট্যাক্সি দাঁড় করায় নীল। হলুদ নন এসি ট্যাক্সিতে দুপুরের গরমে ঘেমে যাচ্ছিল নীল। তবুও ওর মধ্যে অদ্ভুত একটা কনফিডেন্স কাজ করছিল। কান পাতলে শোনা যায় কেউ যেন ওকে ভেতর থেকে বড় হবার ইন্ধন জোগাচ্ছিল। বলছিল, তোকে আরো বড় হতে হবে নীল, অনেক বড়। সেন কর্পোরেশনের মিটিং রুম ছেড়ে বেরিয়ে হন্তদন্ত হয়ে আদ্রিতা ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছিল। কোম্পানির লাভের অংশটা কিছুতেই বাড়াতে পারছে না আদ্রিতা। সেসব নিয়ে এমনিই মাথাটা খিটখিটে হয়েছিল ওর। তার উপর আদ্রিতা দেখে ওর অফিস স্টাফরা ওয়ার্কিং আওয়ার্সে ক্যাফেটেরিয়ায় বসে হাহা হিহি করছে। বাঙালির কাজের সময় এই আড্ডা মারার ব্যাপারটা আদ্রিতার মোটেই পছন্দ নয়। সে হনহনিয়ে ক্যাফেটেরিয়ায় ঢুকতে যাবে, কিন্তু সেখানে গিয়ে যা দেখলো এবং শুনলো তাতে আদ্রিতার মাথার ভেতর আগুন জ্বলে উঠল। আসলে আদ্রিতার কিছু অফিস স্টাফ নীলকে নিয়ে আলোচনা করছিল। আদ্রিতা সাবধানে ওদের পিছনে দাঁড়িয়ে দেখে ওরা একটা ভিডিও দেখছে। এই ভিডিওটা আজকের। যখন নীল বিজনকে সবার সামনে অপমান করেছিল তখনই কেউ একটা রেকর্ড করেছিল হয়তো। আদ্রিতা অবাক হয়ে যাচ্ছিল ওর স্টাফদের সাহস দেখে। ভিডিওটা শেষ হতেই একটা স্টাফ প্রায় হেসে গড়িয়ে পড়ল। হাসতে হাসতে এবার আমার পেট ফেটে যাবে রে। 2 পয়সার মুরদ নেই, ম্যাডামের পয়সায় খায়, আবার ম্যাডামকেই কথা শোনায়। আরেকজন স্টাফও ওর সাথে গলা মেলায়। আমি কিন্তু আদ্রিতা ম্যাডামকে ভীষণ অ্যাডমায়ার করি। উনি যে কেন এই ছেলেটার সাথে রয়েছেন, এতদিনে তো ওনাদের ডিভোর্স হয়ে যাওয়া উচিত। তৃতীয় স্টাফও যোগ দিয়েছে এদের সাথে। আরে প্রথমে তো আদ্রিতা ম্যাডামের পেছন পেছন যাচ্ছিল, তখন তো দেখে মনে হচ্ছিল ম্যাডামের চাকর। তারপর দুম করে কেবিন থেকে বেরিয়ে এসে কি হুম্বি তম্বি। বাহ বাহ, বলে কিনা বিজন স্যারের আনা অত দামি হীরের হার নাকি নকল। জীবনে রূপও চোখে দেখেছে, হীরে তো দূরের কথা। অন্য একজন স্টাফ ব্যঙ্গ করে বলে, এই কেন রে, অমন হিরে দিয়ে মোড়ানো ইলেকট্রিক স্কুটারটা রয়েছে না ওর কাছে? আর এই শুনে সবাই হেসে গড়াগড়ি দিতে থাকলো। ক্যান্টিনের এক কোণে বসেছিল রিয়া। সেও ব্যঙ্গ করে বলে, গরিব মানুষ না হয় একটু আকাশকুসুম স্বপ্ন দেখেছে, তোরা কি পাষণ্ড রে এভাবে বলছিস? বলেই একে অপরের গায়ে ঢলে পড়তে লাগলো। কিন্তু হঠাৎই কাউকে দেখে রিয়ার মুখের হাসি একেবারে কর্পূরের মতো উবে গেল। সবাই পেছন ফিরে ক্যাফেটেরিয়ার দরজার দিকে তাকাতেই দেখলো আদ্রিতা ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে। আদ্রিতার চোখ মুখ দেখে সবার বুক কেঁপে উঠল। চোখে আগুন নিয়ে চোয়াল শক্ত করে সেন দৃষ্টিতে আদ্রিতা দেখছে সবাইকে। আদ্রিতার স্টাফরা খুব ভালো মতো জানে আদ্রিতা রেগে গেলে কারও রক্ষে নেই। তাও রিয়া একটু সাহস দেখিয়ে আমতা আমতা করে বলল, আসলে ম্যাডাম আমরা আদ্রিতা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই রিয়া চুপ, আর একটা কথাও ওর মুখ থেকে বেরোলো না। অন্য স্টাফরা কোনো রকমে পালিয়ে বাঁচল। রিয়াও মাথা নিচু করে চলে গেল। শুধুমাত্র দাঁড়িয়ে রইল আদ্রিতা। মনের মধ্যে এক রাশ অপমান নিয়ে ওর সারা শরীর যেন ঘিন ঘিন করছিল। নীলের জন্য, শুধুমাত্র নীলের জন্য আজ আদ্রিতার স্টাফরা ওকে নিয়ে হাসাহাসি করছিল, ঠাট্টা তামাশা করছিল। আদ্রিতার নিজের হাতের মুঠোটা শক্ত করল।
রাগে ঘৃণায় ওর সারা শরীর যেন ঝনঝন করে উঠল। নিজের কেবিনে ঢুকে সশব্দে কেবিনের দরজাটা বন্ধ করে দেয় আদ্রিতা। খাঁচায় বন্দি বাঘিনীর মতো ছটফট করছে সে। কফির কাপটাকেই সে দু হাতে চেপে ধরে নিষ্ফল আক্রোশে। কানের মধ্যে কর্মচারীদের হাসির শব্দ এখনো গুঞ্জিত হচ্ছে। রাগে মেঝেতে আছড়ে ফেলে কফির কাপ। অফিসের কর্মচারীরা কাপ ভাঙার শব্দে সচকিত হয়। তবে এমন অভিজ্ঞতা তাদের নতুন নয়। সবাই জানে আদ্রিতা নিজের রাগের বহিঃপ্রকাশ এভাবেই করে। এক রাশ অভিমান নিয়ে দেওয়ালে টাঙানো বাবার ছবির দিকে তাকায় সে। এবার রাগ পাল্টে যায় যন্ত্রণায়। চোখ ঝাপসা হয়ে আসে আদ্রিতার। কান্না ভেজা গলায় বলে, বাপি, কেন করলে এরকম? আমি তো তোমার কোনো কথা অমান্য করিনি, কখনো কোনো প্রেমের সম্পর্কে জড়াইনি, কারণ আমি জানতাম আমার বাপি আমার জন্য কখনো কোনো ভুল ডিসিশন নিতেই পারে না। এ তুমি আমার জন্য কেমন ভালো করলে বাপি? একটা অপদার্থ মেরুদণ্ডহীন মানুষের সাথে আমার সারাটা জীবন জুড়ে দিলে। এর চেয়ে তো নিজে হাতে আমায় বিষ খাইয়ে দিতে পারতে। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে আদ্রিতা। আদ্রিতা শুধু তার বাবাকে নয়, মা চিত্রাকেও নিজের এই সর্বনাশের জন্য দোষারোপ করত। কিন্তু চিত্রার যে হাত পা বাঁধা। বিয়ের আগে সে নীলের ব্যাপারে কিছুই জানত না। চিত্রা যতই দজ্জাল মুখরা হোক না কেন, স্বামীর কোনো সিদ্ধান্তের উপর কথা বলার মতো ক্ষমতা তার ছিল না। তাই আদ্রিতার প্রশ্নগুলো নিরুত্তরই থেকে গেছে। বন্ধুদের সঙ্গে রিইউনিয়নের চিন্তাটাই মন ভালো করে দিয়েছিল নীলের। তাই জীবনের বাড়তি চিন্তাগুলোকে পিছনে ফেলে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরল নীল। কিন্তু ঘরে ঢুকেই ও দেখল চায়ের কাপ হাতে সোফায় বসে টিভি দেখছে চিত্রা। নীলকে দেখে চিত্রা বলল, এই যে, এদিকে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। নীল খুব ভালো করেই জানত চিত্রার সাথে কথা বলা মানেই কিছু কটু কথা শোনা। তবু এগিয়ে গিয়ে সে চিত্রার সামনে দাঁড়ালো। চিত্রা কিছু মেডিকেল রিপোর্ট টেবিলে ছুঁড়ে দিয়ে কর্কশ গলায় বলল, তোমার আর আদ্রিতার যে টেস্টগুলো করানো হয়েছিল তার রিপোর্ট এসেছে। রিপোর্ট ভালো হওয়া সত্ত্বেও প্রতিবারের মতো এবারও আমাদের নিরাশ হতে হলো। নাতি নাতনির মুখ দেখার সৌভাগ্য কি আদৌ আমার হবে কোনোদিন? কথাগুলো শুনে নীলের বিরক্ত লাগে। গত 2.5 বছরের বিবাহিত জীবনে নিজের স্ত্রী আদ্রিতার সাথে কোনো ঘনিষ্ঠতাই তৈরি হয়নি নীলের, না শারীরিক আর না মানসিক। কোনো দিনই নীলকে নিজের কাছে ঘেঁষতে দেয়নি আদ্রিতা। তাই সেক্ষেত্রে আদ্রিতার মা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আদ্রিতা 3বার IVF এর মাধ্যমে টেস্ট টিউব বেবি নেওয়ার চেষ্টা করে প্রতিবারই ব্যর্থ হয়েছে। হসপিটালের ডাক্তার ওদের দুজনকেই বলেছে যে স্বাভাবিকভাবেই ওরা বাবা মা হতে পারে। ডাক্তার তো আর জানে না তাদের সম্পর্কটা আদৌ আর 5টা স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক নয়। সব জানা সত্ত্বেও নীল চুপ করে দাঁড়িয়ে থাকলো। চিত্রা বাঁকা সুরে বলল, অনেক সময় এসব সমস্যা জেনেটিকও হয়। তুমি এক কাজ করো, তোমার বাবা মা দুজনকেই বলো হসপিটালে গিয়ে ফুল বডি চেক আপ করিয়ে নিতে। যা খরচাপাতি হবে সেসব আমি দিয়ে দেব। চমকে তাকালো নীল। বাবা মায়ের ব্যাপারে এমন মন্তব্য শুনে ওর রাগ হলো, কিন্তু কোনো মতে সে সেটাকে সংবরণ করে শান্ত মুখে বলল, আমার বাবা মা দুজনেই সুস্থ, ওদের চেক আপের কোনো প্রয়োজন নেই। চিত্রা অবাক হয়ে তাকায় নীলের দিকে। বাবা, দিন দিন দেখছি তোমার স্পর্ধা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। ভুলে গেছো নাকি তুমি এই বাড়ির আশ্রিত ঘর জামাই? তোমার তো সৌভাগ্য বলতে হবে যে আমি টাকা দিয়ে তোমার বাবা মায়ের ফুল বডি চেক আপ করাবো। জীবনে কখনো এত বড় হসপিটাল চোখে দেখেছে তোমার বাপ মা? তোমার তো তাদেরকে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ারও ক্ষমতা নেই। অপমানে মুখ লাল হয়ে যায় নীলের, কিন্তু তার সাথে এক রাশ মন খারাপও জমা হয়। নিজের মন থেকে সমস্ত মালিন্য ঝেড়ে ফেলে রিইউনিয়ন পার্টিতে যাওয়ার জন্য তৈরি হলো নীল। ব্ল্যাক স্যুট প্যান্টে নিজেকে প্রস্তুত করে নিল। মনে এক রাশ অপেক্ষা আর আনন্দ নিয়ে সে রওনা হলো। ওর নিজের কোনো গাড়ি নেই, একটা ইলেকট্রিক স্কুটারেই সে যাতায়াত করে। ওর মতে ওল্ড ইজ গোল্ড। তাই আজও এই প্রিয়তম পক্ষীরাজেই রওনা দিল নীল। শহরের অন্যতম নামী ইম্পেরিয়াল হোটেলেই রিইউনিয়নের ব্যবস্থা করা হয়েছিল। নীল নিজের ইলেকট্রিক স্কুটারে করে সেই হোটেলের পার্কিংয়ে এসে দাঁড়ালো। নীলের অবস্থা দেখে হোটেলের দারোয়ানরাও মুচকি হাসল,
কিন্তু তাতে বিশেষ পাত্তা দিল না নীল। ফুরফুরে মনে সবে মাত্র হোটেলে প্রবেশ করতে যাচ্ছে, পিছন থেকে একটা ডাক শুনে থমকে দাঁড়ালো। আইরে, আমার জন্য একটু দাঁড়া। পেছন ফিরতেই নীলের মুখে অনাবিল হাসি ফুটে উঠল। একটা লাল রঙের মার্সিডিজ থেকে ঝাঁকড়া চুলের যে সুদর্শন ছেলেটি নেমে এসেছে, ও নীলের বন্ধু শুভ্র। নীল প্রফুল্ল মনে এগিয়ে গেল শুভ্রর দিকে। আরে ভাই, কতদিন পর তোর সঙ্গে দেখা, কেমন আছিস বল? শুভ্র চোখ দিয়ে মেপে নিল নীলকে। নীলের পোশাক সুন্দর হলেও দামের দিক থেকে শুভ্রর ধারে কাছেও যাচ্ছে না। তাই দেখে শুভ্রর চোখে স্পষ্ট কৌতুকের ছাপ প্রকাশ পেল। সে বলল, নিজেই দেখে বুঝে নে কেমন আছি। নীল খুব সহজভাবেই শুভ্রকে বলল, দেখে তো ফ্যান্টাস্টিক মনে হচ্ছে। শুভ্র একটা অহংকারী ভঙ্গিতে বলল, ওই আর কি, এই যেমন লাস্ট মান্থে এই গাড়িটা কিনলাম, বেশি না, ওই 50 লাখ পড়লো বুঝলি। অর্থ কৌলিন্য দিয়ে সম্মান কেনাতে কোনোদিনই আগ্রহী নয় নীল, কিন্তু ও বুঝতে পারল যে শুভ্র ওকে পয়সার দেমাক দেখাচ্ছে। তবে এই নীল তো একদম আলাদা। ও কি মুখ বুঝে সব সয়ে যাবে, নাকি নতুন কোনো খেলা শুরু করবে? বেশ রহস্য নিয়ে নীল শুভ্রকে বলল, তোকে একটা ম্যাজিক দেখাবো। নীল ঠিক কি করতে চাইছে শুভ্রর সাথে? কি ঘটতে চলেছে এই পার্টিতে? সোহিনীর সাথে দেখা হওয়ার পর কি হবে? নীলের সেই দ্বিতীয় শর্তটাই বা কি ছিল? আর সেই ডায়মন্ড নেকলেসটা কি পেল আদ্রিতা?